দেশজুড়ে ঈদ আনন্দ, বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মুখর বিনোদন কেন্দ্র। ঢল নামছে দর্শনার্থীদের। ছোটদের কাতারে সামিল বড়রাও কারাবন্দীদের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন স্বজনরা। বিদেশি বিনিয়োগ খরা কাটাতে বাংলাদেশের পাশে চীন। খুলবে সম্ভাবনার নতুন দুয়ার, বাড়বে কর্মসংস্থান। দক্ষিণ এশিয়ার উৎপাদন হাবে পরিণত হবে দেশ, আশা বিশ্লেষকদের। পানি নেই, তবুও তিস্তা সেচ প্রকল্পে শত শত কোটি টাকা খরচ। কৃষকদের ভরসা বিদ্যুৎ আর ডিজেল চালিত পাম্প। ন্যায্য হিস্সা নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ। এবং এবার বিশ্বের সব দেশের পণ্যে শুল্ক আরোপ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য তারতম্য মেটাতে সিদ্ধান্ত, পাল্টা জবাবের হুঁশিয়ারি চীনের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই বিনোদন কেন্দ্রগুলোতে বাড়তে শুরু করেছে দর্শনার্থীদের ভিড়। এই মুহূর্তে আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে আছেন সহকর্মী MS আরেফিন, সিলেটের ভোলাগঞ্জে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম এবং কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি ফ্যান্টাসি কিংডমে আরেফিনের কাছে। ঈদের ছুটির দ্বিতীয় দিন এবং আজকে নগরের কোলাহল বাদ দিয়ে মানুষজন এসেছেন বিনোদন কেন্দ্রে। আমরা এই মুহূর্তে রয়েছি সাভারের আশুলিয়ার দেশের অন্যতম বড় থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে এবং আমরা এখানে দেখেছি যে সকাল থেকেই আসলে মানুষজন টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সকাল 10টার দিকে আসলে এই থিম পার্কটির গেট খুলে দেওয়া হয় এবং তখন থেকেই মানুষজনের ভিড় বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি যে এবার থিম পার্কটিতে প্যাকেজ আকারে যে ধরনের অফার রাখা হয়েছে তাদের মধ্যে সব থেকে কম দামে অর্থাৎ 500 টাকার টিকিট কেটে শুধুমাত্র এন্ট্রি ফি দিয়েই কিন্তু মানুষজন এই কেন্দ্রটিতে ঢুকতে পারছেন এবং সেখানে কোনো ধরনের রাইড থাকছে না, শুধু ঘোরাঘুরি করতে পারবেন এই টিকিটটি দিয়ে। এবং এছাড়া রয়েছে আরও দুইটি প্যাকেজ, একটি 1250 টাকায় যেখানে ওয়াটার কিংডম ফ্যান্টাসি কিংডম দুটোই থাকছে এবং এছাড়া 1450 টাকায় আরেকটি প্যাকেজ রয়েছে যেখানে দুপুরের খাবারও অন্তর্ভুক্ত করেছেন কর্তৃপক্ষ। আমাদেরকে যেটি জানিয়েছে কর্তৃপক্ষ যে এবার নিরাপত্তার জায়গাটিতে সব থেকে বেশি জোর দিয়েছেন তারা, কারণ তারা বলছেন যে ঈদের এই কয়েকদিন 2 থেকে 3 দিন দর্শনার্থীদের ভিড় বেশিই থাকবে, যে কারণে নিরাপত্তার দিকটাতে আসলে তারা বেশি জোর দিয়েছেন এবং তাদের স্বাভাবিক সময়ে যে ধরনের নিরাপত্তা কর্মী থাকে তাদের থেকে কিছুটা দ্বিগুণ নিরাপত্তা কর্মী তারা এখানে নিয়োজিত করেছেন বলেই আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানে ঘুরতে আসা 2-1 দর্শনার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে ঈদের ছুটিতে তারা সারা বছর যে অফিস করেন পরিবার পর্যন্ত সময় দিতে পারেন না ঠিকমতো, তারা ঈদের ছুটিতে এই কয়েকদিনই এসে কিন্তু তারা পরিবার পরিজন নিয়েই এখানে আসছেন এবং তারা ঘোরাঘুরি করছেন। এবং ঈদ বিনোদনের আর সব খবর জানাতে সিলেটের ভোলাগঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঈদের ছুটি সহ 9 দিনের যে টানা ছুটি, সেই ছুটিকে কাজে লাগিয়ে এই আনন্দ উপভোগ করতে কিন্তু পরিবার পরিজন নিয়ে সিলেট অঞ্চলের যে পর্যটন স্পটগুলো রয়েছে সেই পর্যটন স্পটগুলোতে এখন মানুষের উপচে পড়া ভিড়। আমরা যদি একটু দেখাই দর্শক আপনাদেরকে, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের সাদা পাথর এলাকা, যেটি আসলে ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ এলাকাতে পড়েছে। এখানে সকাল থেকে কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে এবং দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছেন তাদের আত্মীয় পরিজন নিয়ে। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সকালে বৃষ্টি হয়ে গেছে এবং বৃষ্টি হওয়ার পরপর কিন্তু যে চিত্রটি ফুটে উঠেছে এখানে তার সৌন্দর্য বৃদ্ধি হয়েছে আরো। এই সৌন্দর্য উপভোগ করছেন সকলে মিলে এবং অনেকে আমরা দেখেছি দলবদ্ধভাবে এসেছেন, বন্ধু বান্ধব থেকে শুরু করে একেবারে আত্মীয় পরিজন যারা রয়েছেন তারা এসেছেন। এবং একটি কথা বলে চলো যে যদি স্থানীয় প্রশাসন এবং এখানে যারা ব্যবস্থাপক যারা রয়েছে তারা যদি আরো কিছু সুযোগ সুবিধা এখানে পর্যটকদেরকে দিতে পারতেন তাহলে হয়তো এই সংখ্যা আরো অনেক বেশি বেড়ে যেত। এটি আসলে বলেছেন এখানে যারা আগত দর্শনার্থী রয়েছেন তারা, অর্থাৎ রাস্তাঘাটের নানা ধরনের সমস্যার কথা তারা বলেছেন। তবে একটি কথা উল্লেখ করতে চাই যে সিলেটে বেশ কয়েকটি পর্যটন স্পট বিশেষ করে এই ভোলাগঞ্জ সাদা পাথর থেকে শুরু করে জাফলং তামাবিল যে এলাকাগুলো রয়েছে, লাড়াখাল রয়েছে, রাতারগুল রয়েছে, এই পর্যটন স্পটগুলোতে কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে এবং এই ঈদের এই ছুটি উদযাপনে বিভিন্ন দূর দূরান্ত থেকে যেসব পর্যটকরা রয়েছেন তারা কিন্তু সিলেটের এই মোটেলগুলোতে এসে উঠেছেন এবং তারা আগামী কয়েকদিন থাকবেন। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের পর্যটন স্পটের সার্বিক খবর। আমরা একটু কক্সবাজারে যেতে চাই। কক্সবাজারে পর্যটকদের যে সর্বশেষ খবর সেটি জানাবেন আমাদের সহকর্মী রুবেল।
লোকে লোকারণ্য সাগর তীর, পুরো সাগর তীর জুড়ে যেন মানুষের বন্যা। বিশেষ করে বালিয়াড়িতে যেমন মানুষের অতিরিক্ত মাত্রায় যে ঘোরাঘুরি সেটি যেমন রয়েছে, ঠিক তেমনি যে সাগরের নীল জলরাশি রয়েছে সেই জলরাশিতেও কিন্তু মানুষের উপচে পড়া ভিড় দেখছি আমরা। আজকে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে তীব্র রোদ। এই রোদের বাজে মানুষজন ঈদের যে টানা ছুটির প্রথম দিন যেটি পরে যে দ্বিতীয় দিন সেটিতে কিন্তু আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে ছুটে এসেছেন এবং ছুটে এসে যেহেতু গরম পড়ছে সেই গরমের মাঝে কিন্তু প্রশান্তি খুঁজে নিচ্ছে পর্যটকরা সাগরের নোনা জলে, বিশেষ করে পরিবার পরিজন নিয়ে সাগরের ঢেউয়ের সঙ্গে যেমন সমুদ্র স্নানে মেতেছে, ঠিক তেমনি আমরা সমুদ্রে আসলে লক্ষ্য করছি ছোট বাচ্চাকে নিয়েও পরিবারের পরিজনের বড় সদস্যরা কিন্তু সমুদ্র স্নান করছে, পাশাপাশি ছবি তুলছে। এভাবে আনন্দঘন মুহূর্তগুলো কাটছে যারা কক্সবাজারে ছুটে এসেছেন। আমরা প্রতি বছরই লক্ষ্য করি কক্সবাজারে ঈদের যে টানা ছুটি পড়লেই কয়েক লাখ পর্যটক ছুটে আসে। আমরা আজকেও দেখতে পাচ্ছি এই যে ঈদের দ্বিতীয় দিন যেভাবে পর্যটক এসেছে, পুরো সাগর তীরের যে লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পয়েন্ট পর্যন্ত পুরো সাগর তীর জুড়ে মানুষ আর মানুষ। এসব মানুষ কিন্তু যেমন সাগরের যে নোনা জলে আনন্দে মেতেছে, ঠিক তেমনি আমরা লক্ষ্য করছি বালিয়াড়িতেও বেশ আনন্দঘন মুহূর্ত পার করছে। তবে যেটি সমুদ্রের যে উত্তাল ঢেউ, সেই ঢেউতে যাতে পর্যটকদের সমুদ্র স্নানে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য লাইফ গার্ড কর্মী সর্বদা সচেষ্ট রয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। ঈদ আনন্দ উৎসবের খবর জানছিলাম কক্সবাজার, সিলেট ও আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম থেকে। ঈদ উপলক্ষে কারাবন্দীদের সঙ্গে দেখা করছেন স্বজনরা। এই মুহূর্তে কেরানীগঞ্জ কারাগারে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছি তার কাছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশেই কারাগারগুলোতে কয়েদিদের ঈদ যাতে সুন্দরভাবে কাটে তার জন্য নানা ব্যবস্থার আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। আজ তেমনই ঈদের দ্বিতীয় দিন আমরা এসেছি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে, এবং এখানে আমরা এসে যা দেখেছি যে আজ কয়েদিদের সাথে তাদের স্বজনদের দেখা করার সুযোগ দেওয়া হয়েছে। কয়েদিদের স্বজনরা তাদের রান্না করা খাবার নিয়ে এসছেন, কেউ বা কোনো কয়েদির মায়ের রান্না করা খাবার নিয়ে এসছেন, কোনো কয়েদির স্ত্রীর রান্না করা খাবার নিয়ে এসেছেন তাদের একবেলা খাইয়ে দেওয়ার জন্য। তো এই সুযোগটি সচরাচর অন্য সময় পাওয়ার সুযোগ নেই। ঈদ আসলেই এই সুযোগটি কারা কর্তৃপক্ষ কয়েদিদের দিয়ে থাকেন, যেন অন্তত একবেলা তারা তাদের পরিবারের রান্না করা খাবারের স্বাদ গ্রহণ করতে পারে এবং পরিবারের স্বজনদের সাথে সাক্ষাৎ করতে পারে। আমরা একটু আগে দেখিয়েছিলাম, এর আগের লাইভে দেখিয়েছিলাম যে কিভাবে পরিজনরা বা স্বজনরা খাবার দিতে এসছেন। এই মুহূর্তে আমরা যেখানে আছি এটি হচ্ছে সাক্ষাৎ ভবনের সামনে। কেরানীগঞ্জে দুটি সাক্ষাৎ ভবন রয়েছে, সাক্ষাৎ ভবন 1, সাক্ষাৎ ভবন 2। এখানে প্রচুর কয়েদির সাথে তাদের স্বজনরা সাক্ষাৎ করে থাকেন এবং আমরা দেখছি আজ সকাল থেকেই প্রচুর ভিড়, এখানে প্রচুর মানুষ এসছেন তাদের পরিজনদের সাথে দেখা করার জন্য বা তাদের যে স্বজন কয়েদি হিসাবে বন্দী আছেন তাদের সাথে দেখা করতে এসছেন। এবং আমরা দেখেছি যে অনেকের সাথে দেখা করেছেন। একজন কয়েদির সাথে তাদের পরিবারের সর্বোচ্চ 5 জন আধা ঘন্টা সময় দেখা করতে পারে। আমরা দেখেছি অনেক শিশু বাচ্চাকেও নিয়ে আনা হয়েছে তাদের সাথে দেখা করানোর জন্য। এই ছিল কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে ঈদ উপলক্ষে যে আয়োজন করা হয়েছে তার সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম কেরানীগঞ্জে। ঈদের দ্বিতীয় দিনেও বাস টার্মিনালে ভিড় রয়েছে। লম্বা ছুটিতে ঢাকা ছাড়ছেন অনেকে। এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী তসলিম তৌহিদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের পরদিনও এখনো মানুষ বাড়ির পথ ধরেছেন। অনেকে নিরিবিলি যাত্রা করতে, স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে, অনেকে আবার পরিবার পরিজনের সাথে ঘুরতেও কিন্তু বের হচ্ছেন। অনেকে যারা আমরা আছি মহাখালী বাস টার্মিনালে, এইখানে যদি চিত্র বলি, সকাল থেকেই দেখেছি এখানে কিন্তু যাত্রীদের মোটামুটি চাপ রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই দিকে যাত্রীদের কিন্তু লম্বা লাইনেও কিন্তু টিকিট কাটতে দেখা যাচ্ছে। যারা বলছেন যে এই যে ঈদের যে লম্বা ছুটি, সাধারণত কোনো ঈদে এমন লম্বা ছুটি পাওয়া যায় না, যে কারণে অনেকেই ঈদের ঢাকাতে করেছেন, গ্রামের বাড়িতে আত্মস্বজন আছে বা বন্ধু বান্ধবের বাড়িতে কিন্তু অনেক
অনেকে এই মুহূর্তে এসে বেড়াতে যেতে চাচ্ছেন, যে কারণে মহাখালী বাস টার্মিনালে আমরা দেখছি কিছুক্ষণ পরপর কিন্তু বাস ভর্তি একটা বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু বাসগুলো ছেড়ে যাচ্ছে। তবে একটা বিষয় যেটা যে ঈদের আগে যাত্রার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে অভিযোগ ওঠে যে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগটা থাকে, সেটা কিন্তু আজকে মহাখালী বাস টার্মিনালে আমরা কিন্তু লক্ষ্য করিনি। তবে যাত্রীর চাপ রয়েছে, কোনো বিশেষ করে ময়মনসিংহে যারা যেতে যাচ্ছেন তাদের কিন্তু টিকিট কিনতেও কিন্তু বেশ সময় লাগছে বা সময় ক্ষেপণ করতেও তত সময় লাগছে। তা অনেকে যেমনটা প্রত্যাশা করেছিল যে ঈদের পরের দিন যে নিরিবিলি যাওয়া যাবে, সেই সুযোগটা কিন্তু হচ্ছে না। অনেকে আসছেন, অনেকেই মানে এই সুযোগটা ঈদের পরের দিন ছুটি কাটাতে অনেকেই সেই সুযোগটা কাজে লাগাতে চেয়েছিলেন, যে কারণে যাত্রীদের চাপটাও বেশ রয়েছে। তবে ঈদের পরের দিন অনেকে ঘুরতে যাচ্ছেন বা অতিরিক্ত যে ভাড়া নেওয়ার যে অভিযোগ, সেটা কিন্তু আজকে নেই, নিরিবিলি অনেকে যেতে পারছেন। তো এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মহাখালী বাস টার্মিনালে। দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে যখন উকি দিচ্ছে শঙ্কার কালো মেঘ, তখন চীনের পাশে থাকার প্রতিশ্রুতি খুলেছে সম্ভাবনার দুয়ার। এমন প্রধান উপদেষ্টার সফরে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে প্রায় 30টি চীনা কোম্পানি। শুধু তাই নয়, চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের এমন ইতিবাচক মনোভাব বাংলাদেশকে উৎপাদনের হাবে পরিণত করবে, ভূমিকা রাখবে বলে আশা বিশ্লেষকদের। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের যাত্রায় দরকার ব্যাপক বিদেশি বিনিয়োগ, অথচ গত কয়েক অর্থ বছরে প্রাপ্তির হিসেবটা নামমাত্র। সবশেষ চলতি অর্থ বছরে দুই প্রান্তিক মিলিয়ে বিদেশি বিনিয়োগের পরিমাণ মাত্র $21 কোটি। এমন বাস্তবতায় চীন সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শীর্ষ চীনা কোম্পানির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তিনি। বাংলাদেশ ব্যবসার জন্য কতটা উন্মুক্ত তা তুলে ধরা হয় এই বৈঠকে। আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। প্রেস সচিব জানান, বাংলাদেশে বিনিয়োগে চীনা উদ্যোক্তাদের উৎসাহিত করার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বিনিয়োগের সহায়ক পরিবেশ এটি যদি একটা বার্তা দেয়া যেতে বাইরে, তাহলে দেখা যাবে চীনের বাইরেও কিন্তু জাপান আছে বা অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে, তারাও কিন্তু বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবে। দেশীয় উদ্যোক্তারা বলছেন, চীনা বিনিয়োগে দ্রুতই বাড়বে কর্মসংস্থান, তবে অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে তা জানতে সময় লাগবে। ব্যাপারটা যদি এরকম হয় যে 100% র মেটেরিয়াল বাইরে থেকে আসছে, বাংলাদেশের প্রসেসড হচ্ছে এবং এটা আবার বাইরে চলে যাচ্ছে, এবং ট্যাক্স ওয়েভারের কারণে আসলে ট্যাক্সও আয় হচ্ছে না, শুধুমাত্র তারা যখন মজুরি দিচ্ছেন কিংবা তাদের ম্যানেজমেন্টকে যখন স্যালারি দিচ্ছেন বাংলাদেশে, সেটার বাইরে আসলে খুব একটা তখন আমাদের ইকোনমি থাকে না। চীনা বিনিয়োগে বাংলাদেশে উৎপাদিত পণ্য রপ্তানি বাজারে সহজে পৌঁছে দিতে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতেও ঋণ দিচ্ছে বেইজিং। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবারও তিস্তা সেচ প্রকল্পের বাইরে থাকছে 29,000 হেক্টর কৃষি জমি। পানির অভাবে কখনোই এই প্রকল্প কাঙ্ক্ষিত সেচের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি, অথচ এই প্রকল্প সংস্কার ও সম্প্রসারণে পানি উন্নয়ন বোর্ড খরচ করেছে 1400 কোটি টাকা। তবে তিস্তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত না করে এই প্রকল্প কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন গবেষকরা। পরীক্ষা নিরীক্ষা করেই এই প্রকল্প নেওয়া হয়েছে দাবি পানি উন্নয়ন বোর্ডের। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ভারতের একতরফা পানি প্রত্যাহারে মরতে বসেছে উত্তরের জীবনরেখা তিস্তা। পানির অভাবে শুধু জীবন জীবিকায় সংকটে পড়েনি, চরম হুমকিতে জীববৈচিত্র্য। অথচ তিস্তার পানির উপর নির্ভর করেই হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে তিস্তা সেচ প্রকল্পে। সেচ প্রকল্পের আওতায় নতুন নতুন অবকাঠামো হলেও এখনো অনেক এলাকাতেই পানি পাননি কৃষক। একদিনের মাঠে পানি ছাকতে গেলে এখন টাকা না গেলে তো 2-3,000-4,000 টাকা লাগে। পানি আসবে, পানি তো দেয় না। 1990 সালে প্রথম দফায় কাজ শেষ হওয়ার পর 84,378 হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়ে প্রকল্পটি চালু করা হলেও পানির অভাবে কখনোই সেচের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি প্রকল্পটি। তবে পানির নিশ্চয়তা না থাকলেও প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচকাল সংস্কার ও সম্প্রসারণ করছে পানি উন্নয়ন বোর্ড। গবেষকরা বলছেন, তিস্তার পানি নিশ্চিত না করে সেচ প্রকল্পে বিপুল অর্থ ব্যয় তেমন সুফল বয়ে আনবে না। তখনও কিন্তু একটা কথা ছিল যে রিজার্ভার তৈরি করা, সেই জায়গাটাতে আমরা এফোর্টটা কম দেখছি, বরং এমব্যাঙ্কমেন্ট, টেম্পোরারি শেডিং এটা দেখছি। এই জন্য আমি মনে করি যে এই পরিকল্পনাটা গ্রহণ আর একটু ভেবেচিন্তে করা উচিত ছিল।
তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, পানির প্রাপ্যতা পরীক্ষা করেই এই প্রকল্প নেওয়া হয়েছে। 20টা স্ট্রাকচার নতুন ধরা আছে, ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো নির্মাণ চলছে। এইগুলো নির্মাণ শুরু হলে আমরা এই 87,000 প্লাস 17,000 এই সব মিলে 1,04,000 হেক্টর জমিতে সেচ দিতে পারবেন। 2021 সালে 1452 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচকাল সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। 2024 সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শেষ হয়েছে মাত্র 40%। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ঠাকুরগাঁওয়ের লিচু বাগানে মুকুলের সমারোহ, সেই সঙ্গে বাগানে মৌমাছির অবাধ বিচরণ। ফলে মধু সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন চাষিরা। গাছের ফাঁকে ফাঁকে বাক্স বসিয়ে সংগ্রহ করছেন সুস্বাদু খাঁটি মধু। এতে তৈরি হয়েছে কর্মসংস্থান। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। গাছের ডালে ডালে মুকুলের সমারোহ। ঠাকুরগাঁয়ের লিচুর বাগানে এখন নানা কর্মযোগ্য। মুকুল ভালো আসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌচাষিরা ছুটে এসেছেন বাগানে। গাছের ফাঁকে ফাঁকে বসানো মৌবাক্স থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। আর বাগান থেকেই মধু কিনছেন স্থানীয় ও বাইরের ক্রেতারা। মৌমাছিগুলো আমরা ছাড়ে দিই, এই মৌমাছিগুলো গাছে যায়, গাছ থেকে মধুটা আনে। মধুটা এখান থেকে আমরা সংগ্রহ করে দোকানে আমরা নিয়ে যাই, বাজারে নিয়ে যায়, সেল দিই। মধু উৎপাদন বাড়াতে সরকারি সহায়তার দাবি মৌচাষীদের। বেকারত্ব নিরসনের ক্ষেত্রে এবং অর্থনৈতিক লাভবানের ক্ষেত্রে এই সেক্টরটি ব্যাপক ভূমিকা পালন করছে। মধু উৎপাদন বাড়াতে সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। এই মুহূর্তে আমাদের মৌয়ালরা বিশেষ করে কেউ কেউ বিক্ষিপ্তভাবে, আবার কেউ কেউ মৌ কলোনি সেগুলো স্থাপন করতে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে ঠাকুরগাঁয়ে প্রায় 300 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। চলতি মৌসুমে এসব বাগান থেকে 300 মেট্রিক টনের বেশি মধু সংগ্রহ করা হবে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। মার্কিন শুল্ক নীতির কারণে অস্থির বিশ্ব অর্থনীতি, যা বাড়িয়ে দিয়েছে সব ধরনের জ্বালানির দাম। এক মাসের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় 5% আর 4.5% বেড়েছে গ্যাসোলিনের দাম। মার্কিন শুল্ক নীতি ক্রমেই অস্থির করে তুলছে বিশ্ব অর্থনীতিকে। রাশিয়া ও ইরান থেকে জ্বালানি তেল আমদানিতে ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের ঘোষণায় এক মাসের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়েছে 4.81%। বর্তমানে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $71.69। একই কারণে ঊর্ধ্বমুখী ব্রেন্ট ক্রুডের দামও এক মাসে 4.57% দাম বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $74.92। আরেক জ্বালানি কয়লার দামও বাড়ছে বিশ্ববাজারে। এক মাসে 1.58% বেড়ে প্রতি মেট্রিক টন কয়লা বর্তমানে বিক্রি হচ্ছে $103। এক মাসে 4.42% বেড়েছে গ্যাসোলিনের দাম। বর্তমানে প্রতি গ্যালনের দাম পড়ছে $2.30। দাম বৃদ্ধির দৌড়ে পিছিয়ে নেই প্রাকৃতিক গ্যাসও। বর্তমানে প্রতি MMBTU প্রাকৃতিক গ্যাস স্পট মার্কেটে বিক্রি হচ্ছে $4.13। এক মাসে এই জ্বালানির দাম বেড়েছে 0.29%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। বিশ্বের সব দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যে দেশ মার্কিন পণ্যে যত শুল্ক আরোপ করে, যুক্তরাষ্ট্রেও সেই দেশের পণ্যে ঠিক সেই পরিমাণ শুল্ক আরোপ করবে বলে জানিয়েছে। রোববার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, আরোপিত শুল্কের ধাক্কা কেবল চীন, কানাডা, EU নয়, বরং বিশ্বের সব দেশের ওপর পড়বে। এদিকে ট্রাম্পের সম্ভাব্য শুল্ক আরোপ নিয়ে সতর্ক অবস্থানে চীন। দেশটি জানিয়েছে, অহেতুক চাপ প্রয়োগ নীতির পরিবর্তে যথাযথ প্রক্রিয়ায় আলোচনায় বসলে শুল্ক যুদ্ধ এড়ানো সম্ভব। তবে প্রয়োজনে পাল্টা পদক্ষেপ নিতে পিছু হটবে না বলেও সতর্ক করেছে বেইজিং। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশজুড়ে ঈদ আনন্দ, বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মুখর বিনোদন কেন্দ্র। ঢল নামছে দর্শনার্থীদের। ছোটদের কাতারে সামিল বড়রাও কারাবন্দীদের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন স্বজনরা। এবং বিদেশি বিনিয়োগ খরা কাটাতে বাংলাদেশের পাশে চীন, খুলবে সম্ভাবনা নতুন দুয়ার, বাড়বে কর্মসংস্থান। দক্ষিণ এশিয়ার উৎপাদন হাবে পরিণত হবে দেশ, আশা বিশ্লেষকদের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।